রতনপুর গ্রামের শ্রাবণী দেবীর সংসারে তার খুব নামডাক। শ্রাবণী দেবী আজ ৩৫ বছর ধরে একা হাতে সবকিছু সামলে আসছেন। শ্বশুর শাশুড়ি ভাসুর যা সবাই তার খুব সুনাম করে। তিনি নিজেও মনে করেন যে তিনি সব কাজে পারদর্শী এবং তার দুই ছেলের বউ তার মতোই হবে, এই চিন্তাভাবনা তার মাথায় সারাক্ষণ থাকে। চারিদিকে অনেক দেখাশোনা করার পর তিনি পাশের গ্রামের নমিতা নামে একটি মেয়ের সঙ্গে তার বড় ছেলে বিভাসের বিয়ে দেন। বিয়ের পরের দিন নতুন বৌমা রান্নাঘরে প্রবেশ করার পর পিছন পিছন শাশুড়ি এসে বলে, বৌমা, তোমার প্রথম রান্না, তাই দেখে শুনে একটু ভালো মন্দ রান্না করো। এমনিতে আমার সংসার খুব ছোট, কিন্তু আশেপাশের প্রতিবেশী, পাড়া, আত্মীয় স্বজন এদেরকে নিয়েই আমরা সবসময় থাকি। তুমি আজ প্রথম রান্না করছো, আশেপাশের অনেকেই হয়তো তোমার রান্না খেতে আসবে। তাদেরকে তো আর খালি মুখে পাঠাতে পারি না, না? অন্তত একটু কিছু তো মুখে দিতেই হয়। তাই একটু বেশি করে আর ভালো করে রান্না বান্না করো তো দেখি। এই বলে শ্রাবণী দেবী চলে যান এবং তার চলে যাবার পর নমিতা একটু চিন্তায় পড়ে যায়। নমিতা রান্না বান্না সবকিছুই পারত, কিন্তু বিয়ের পর তার এই প্রথম রান্না, তাই সে অনেকটাই নার্ভাস ছিল। বাবা গো, শ্বশুর বাড়িতে এটা আমার প্রথম পরীক্ষা। আমি জানি এরকম নার্ভাস একটু আধটু সবারই লাগে, কিন্তু আমার যে কেন এরকম হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না। মা বলে গেলেন পাড়া প্রতিবেশীরাও আমার খাবার খেতে আসবে, আমাকে ভালো করে রান্না করতে হবে, না হলে সবার সামনে আমার সম্মানটাই চলে যাবে। এক কাজ করি, প্রথমে একটু পায়েস বসিয়ে দিই, তারপর মাংস কষা, লুচি এসব হবে। এই বলে নমিতা গ্যাসে দুধ বসিয়ে দিয়ে পায়েসের চাল পরিষ্কার করতে থাকে। তার খেয়াল ছিল না যে সে দুধ বসিয়েছে। হঠাৎ করে দুধ উঠলে গ্যাসে পড়ে নষ্ট হয়ে যায় এবং পোড়া দুধের গন্ধে সারা বাড়ি ভরে ওঠে। গন্ধ পেয়ে শ্রাবণী দেবী ছুটে আসেন। কি হলো গো বৌমা, তুমি কি পুড়িয়ে ফেললে? হাই সর্বনাশ, তুমি তো দেখছি সমস্ত দুধ নষ্ট করে ফেলেছো। প্রথম রান্নায় বাড়ির বউ কত ভালো ভালো খাবার করে, আর তুমি তো প্রথম দিনই শ্বশুর বাড়ির অনিষ্ট করলে গো। আমি এরকম না ৩৬টা বউ দেখিয়ে দেব, যারা প্রথম রান্নাতে শ্বশুর বাড়ির সকলের মন জয় করেছে। তোমার দ্বারাই তো কিচ্ছু হচ্ছে না। মা, আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি বুঝতে পারিনি এক্ষুনি দুধ উতলে পড়বে বলে। বুঝতে পারোনি? তুমি কি বাচ্চা মেয়ে নাকি যে বুঝতে পারোনি কখন দুধ উতলে পড়বে না পড়বে? সব থেকে বড় কথা, দুধ বসিয়ে কখনোই অন্য কাজে মন দিতে নেই। তুমি নিশ্চয়ই অন্য কিছু ভাবছিলে। এখন তো দেখছি পায়েস আর হবে না। সবাই প্রথম দিন পায়েসটাই খেতে চায়। এখন আমি কি বলে তাদেরকে বাড়ি পাঠাবো বলো তো? সরি মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। ইংরেজরা চলে গেল আর এই সরিটাকে এখানে রেখে দিয়ে গেল। প্রত্যেক কথাই শুধু সরি আর সরি। তোমারও তো দেখছি সরি বলার ব্যামো আছে। দেখো, এখন তাড়াতাড়ি যা হয় তাই করে দাও। লোকের সামনে এমনিতে আমার মান সম্মান যাবে। অন্তত কিছু রান্না করো যাতে সামনে পরিবেশনটা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রান্না করছি। শ্বশুর বাড়িতে প্রথম দিনে এই অভিজ্ঞতা নমিতার মনে প্রচন্ড পরিমাণ ভয়ের সঞ্চার করেছিল এবং শাশুড়ির তীক্ষ্ণ কণ্ঠ ও বড় বড় চোখের কাছে সে খুবই নার্ভাস ফিল করছিল, যার ফলে প্রত্যেক দিনই তার কাজে ভুল হতো। বৌমা, তুমি এটা মাংসের ঝোল রান্না করেছো? বলি, এতে তো পেঁয়াজ রসুন কিচ্ছু দাওনি মনে হচ্ছে। কিরকম একটা আঁশটে গন্ধ। খাওয়া দাওয়া করে আমার মুখের স্বাদটাই চলে গেল। যাও, রান্নাঘরে গিয়ে ফ্রিজের উপর থেকে শিশিতে জোয়ান রাখা আছে, গিয়ে এনে দাও। নমিতা ছুটে রান্নাঘরে যায় এবং ফ্রিজের মাথা থেকে কাঁচের শিশি নামিয়ে তার শাশুড়ির কাছে দিতে যায়। এমন সময় চৌকাঠ লেগে পড়ে যায় সে এবং কাঁচের শিশি ভেঙে যায়। হায় রে হায়, আমার পোড়া কপাল। এই মেয়ে তো দেখছি প্রত্যেক দিন আমার কিছু না কিছু ক্ষতিই করছে। কালকে নতুন জোয়ানের শিশিটা আনিয়েছি, পুরো 50 টাকা নষ্ট। বলি, তুমি কি ভালো করে হাঁটা চলাও করতে শেখনি? এত বড় চৌকাঠ পড়ে রয়েছে, তুমি কি করে পার হচ্ছিলে শুনি? চারিদিকে তো আলো, এতে মানুষ কি করে পড়ে যায় শুনি? চোখে কি কম দেখো নাকি তুমি? সত্যি সত্যি যদি চোখে কম দেখো তাহলে তো মুশকিল আছে। তোমার বাবা মা তো বিয়ে দেওয়ার সময় কিছু বলে দেননি যে আমাদের মেয়ে দৃষ্টিশক্তিহীন? শাশুড়ির এই ধরনের কথা শুনে নমিতার মন খুব খারাপ হয়ে যায় এবং তার চোখে জল চলে আসে। সে কোনো উত্তর না দিয়েই চুপচাপ সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। প্রত্যেকদিন শাশুড়ির বকা খেয়ে এবং অপমান সহ্য করে নমিতা শ্বশুরবাড়িতে দিন কাটাতে থাকে। এরই মাঝে প্রতিবেশী নীলিমা দেবী একদিন তাদের বাড়িতে আসেন আর বলেন, কি গো শ্রাবণীদি, নতুন বৌমার হাতের ভালো মন্দ রান্না খেয়ে বেশ ভালোই তো গোলগাল হয়ে গেছো দেখছি। বৌমা খুব খাতির করছে বলো, তোমারই ভাগ্য।
ভাগ্য তো তোমার, আর তুমি আমার ভাগ্য নিয়ে হিংসা করছো। নিকুচি করেছে আমার এমন ভাগ্যের। সারাদিন বইয়ের পিছনে খিটখিট করতে করতেই আমার সময় কাটছে। কোনো একটা কাজ যদি সময় মতো আর ভালো করে করে, প্রত্যেক কাজে ভুল, প্রত্যেকটা কাজে তোমাকে আর কি বলবো। আমার বৌমা এতদিনে সংসারে যে জিনিস নষ্ট করেছে, তাতে করে একটা মানুষের নতুন সংসার হয়ে যেত। আমি যে কিভাবে এই বউকে নিয়ে আছি না, সে আমিই জানি। ও কথা বলো না দিদি, মাঝে মাঝে বউটাকে চাঁদ থেকে দেখি তো, যেমন দেখতে তেমনি কর্মঠ, সারাদিন কিছু না কিছু করছে। বাবা, আমাদের বাড়ির বউ এরা শুধু ফোন ঘাঁটতে পারে আর ঘুমাতে পারে, আর সময় পেলেই লোকের চর্চা, এই নিয়েই তো তাদের দিন কাটছে। তা তোমার বৌমা কোথায়, কি করছে সে? কি আবার করছে? ঘরের ভেতরে বসে বসে সেলাই করছে, না হলে উল বুনছে। হাতের কাজ সেরকম খুব একটা ভালো নয়, তাও করবে। আমি আর বাধা দিলাম না, যা পারে করুক গে। এই তো বৌমা এসছে। বৌমা, তুমি কি বলছো গো, দেখি কই। এই যে কাকিমা, আমি মায়ের জন্য একটা সোয়েটার বানিয়েছি। সবটাই হয়ে গেছে, শুধু হাতাটা বাকি আছে। বিয়ের আগে এসব তো খুব ভালোবাসতাম, এখন সংসার করে খুব একটা সময় পাই না, তাই অনেক দেরি হয়। ও মা, এত সুন্দর সোয়েটার তুমি হাতে বানিয়েছো নাকি? দেখো দিদি, আমি বলেছিলাম না তোমার কপাল ভালো। একবার ভেবে দেখো, আজকালকার মেয়েরা উলে তো হাতই দেয় না, যা হয় সব অনলাইনে কেনে, আর না হলে শপিং মল থেকে। তোমার বৌমা এত কাজ করেও তোমার জন্য সময় বার করে এসব করছে, আর তুমি যে কি বলো না। থাক থাক, ওর সামনে আর ওর গুণ গাইতে হবে না তোমাকে। তুমি নতুন মানুষ তো, তাই দেখোনি আমি এরকম 36 জন বউ দেখিয়ে দিতে পারবো, যারা এর থেকে বেশি ভালো ডিজাইনের না উলের জিনিস বানাতে পারে। সোয়েটারটা দেখো না, না কোনো ফুল না কোনো পাতা, সাদা সাপটা একটা সোয়েটার বুনে ফেলেছে। এ আবার কি এমন কঠিন কাজ বলো তো? তোমার তো তোমার বৌমাকে ধন্যবাদ দেওয়া উচিত গো, এত কিছু করছে মেয়েটা, তারপরও তোমার মন ভরছে না। যাই হোক, আমি আর কি বলবো। বৌমা, উঠি গো, ওদিকে তোমার কাকু আবার দোকানে যাবে, তাকে চা করে দিতে হবে। এই বলে নীলিমা দেবী সেখান থেকে চলে যান এবং শ্রাবণী দেবী তার উপর ভীষণ বিরক্ত হয়ে মনে মনে বলেন, কাজকর্ম নেই, খালি লোকের বাড়িতে এসে উস্কানি দেওয়া কথাবার্তা। এরকম মেয়েদেরকে আমি ভালো করে চিনি না। এইবার আমি আমার ছোট ছেলের বউ এমন করব, যাতে সে সত্যি সত্যি 36 গুণের অধিকারী হয়, কাজকর্ম রান্না বান্না সবেতে যেন এক্সপার্ট হয়। তখনই না এই নীলিমা বুঝতে পারবে। কিছুদিনের মধ্যেই শ্রাবণী দেবী তার ছোট ছেলে বিনোদের জন্য পাত্রী খোঁজা শুরু করেন এবং অনেক খোঁজাখুঁজি করার পর তিনি একটি পাত্রীর সন্ধান নিয়ে তার ছেলের কাছে যান আর বলেন, বাবা দেখ, এই মেয়েটাকে না অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি, এর মধ্যে অনেক গুণ আছে। আর 6 মাস ধরে মেয়ে খুঁজে এই একটা এমন মেয়ে পেলাম যার মধ্যে 36টা গুণ আছে। মা, তুমি কেন এসব বলছো? আমি তো এখন বলেছি আমি এখন বিয়ে করতে পারবো না। সেটা পাত্রী আমি পছন্দ করেই রেখেছি, বিয়ে করতে হলে তাকেই করব। ব্যাস, এই ভয়টাই তো আমি করছিলাম। কোথায় আমি স্বপ্ন দেখছি আমার বাড়িতে 36 গুণবতী বউ আসবে, আর তোরা আমার স্বপ্নটাকে এভাবে ভেঙে দিচ্ছিস। বড় বৌমা না কোনো কাজকর্ম করতে পারে, আর না তো কথাবার্তা, সবসময় হড়বড় করে কি যে বলে কিছুই বোঝা যায় না। সেটা তোমার ভয়ে মা, নাহলে বৌদি পারে না এমন কোনো কাজই নেই। যাই হোক, আমি যে মেয়েটাকে পছন্দ করেছি তার নাম নূপুর, সে সব কাজই এক্সপার্ট। তুমি যদি রাজি থাকো তাহলে আমি ওকেই বিয়ে করব, আর না হলে আমার জন্য পাত্রী দেখা বন্ধ করো। ছেলের কথার পর মা আর কোনো রকমের আপত্তি করতে পারে না এবং নূপুরের সঙ্গে বিনোদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন নতুন বউ শ্বশুর বাড়িতে আসে এবং শাশুড়ি তাকে বলে, এই যে নতুন বৌমা, তুমি কাজকর্ম সব ঠিকঠাক ভাবে পারো তো? দেখো, তোমার এই বাড়িতে আজ প্রথম দিন, কিন্তু কাল থেকে তোমাকে রান্না বান্না কাজকর্ম সবকিছুই করতে হবে। বাপরে বাপ, আপনি তো একদম হাই স্কুলের টিচারদের মতন কথা বলছেন। বাড়িতে নতুন বউ এলে তাকে কোথাও একটু ভালোবেসে কথা বলবেন, খবর জিজ্ঞাসা করবেন, ভালো ভালো উপহার দেবেন, তা নয় এসেই কাজের কথা। ও বাবা, তুমি তো দেখছি খুব কথা বলতে পারো। এত কথা শিখলে কোথায় গো? মা, কথা বলার জন্য নতুন করে স্কুলে ভর্তি হতে হয় না। জন্মের পর বাবা মা আর পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে থেকেই মানুষ কথা বলতে শেখে, আর কথার জবাব দিতে তো আপনাদের মতো মানুষেরা শেখায়। যাই হোক, আমি এখন ভীষণ টায়ার্ড আছি, আমি একটু নিজের রুমে গিয়ে একটু রেস্ট করতে চাই, তারপর কালকের কথা কালকে দেখা যাবে। এই বলে নূপুর তার ঘরে চলে যায় এবং শ্রাবণী দেবী হাঁ করে দাঁড়িয়ে থেকে যান। পরের দিন সকাল সকাল নূপুর তৈরি হয়ে রান্নাঘরে আসে এবং দেখে তার বড় যা রান্নার ব্যবস্থা করছে। আরে বাবা বৌদি, তুমি তো দেখছি মুরগিদের মতো ভোর ভোর উঠে পড়ে বাড়ির কাজকর্ম শুরু করেছো। আজ তো আমার কাজ করার কথা, তুমি কেন এত সকাল সকাল উঠতে গেলে গো?
সকাল সকাল না উঠলে মা ভীষণ রেগে যাবেন। আমি তো প্রত্যেকদিনই এই সময় উঠে সব কাজকর্ম করি। আরে রাখো তো তোমার ভয়, উনি সকাল সকাল তোমাকে দেখতে আসছেন নাকি? নিজে তো পড়ে পড়ে ঘুমায়, সেই 9টায় উঠবেন, আর যত কষ্ট সব বোমাদের। নূপুর আসতে বলো, তোমার কি ওনাকে ভয় লাগে না? এক্ষুনি চলে আসবেন, তারপর কত কি শোনাবেন। আচ্ছা ভয় কিসের গো দিদি? উনি কি রাক্ষস নাকি খোকস? হ্যাঁ চিৎকার যা করেন তাতে তো সেরকমই মনে হয়, কিন্তু ভয় পেও না, উনি আমাদের চিবিয়ে খেয়ে ফেলবেন না। তাছাড়া তুমি তো যখন সমস্ত কাজকর্ম এত সুন্দর করে পারছো, তোমার উপর তো গোটা বাড়ি নির্ভরশীল, তাহলে তোমার ভয় পেয়ে লাভটা কি বলো তো? ভয় তো ওনাদের পাওয়া উচিত। না গো, আমি কাজকর্ম ভালো করে পারি না, আমার কোনো কাজকর্মই তো মায়ের পছন্দ হয় না, সবসময় আমি মায়ের কাছে বকাই খাই, এখনো অব্দি মায়ের মনের মতন হয়ে উঠতে পারলাম না। আচ্ছা মনের মতন হয়ে উঠতে হবে কেন দিদি? তুমি তোমার মতো হও না, আর কারোর মতো হতে হবে না তোমাকে। এভাবেই নূপুর নমিতার মনে সাহস দেয়। নূপুর ভালো করে নমিতাকে লক্ষ্য করে এবং বুঝতে পারে নমিতা সব কাজেই খুব এক্সপার্ট। রান্না বান্না, ঘর গৃহস্থী সবকিছুই একেবারে পাকা গিন্নির মতো সামলে নেয়, কিন্তু শাশুড়ির কাছে সে একেবারে ভীতু হয়ে থাকে। তার মুখের কাছে এলেই সে নার্ভাস ফিল করে এবং কাজ ভুল করে। আচ্ছা বড় বৌমা, তুমি আজকে আবার আমার ওষুধের শিশিটা খুঁজে পাচ্ছ না? তুমি কি একটাও কাজ ঠিক মতো করতে পারো না? কোথায় রেখেছো ভালো করে দেখো না। আমি এই পাড়ানে এমন 36টা বউ দেখিয়ে দেব যারা শাশুড়ির সেবা করাতে একেবারে পটু, সবকিছু হাতে হাতে ধরিয়ে দেয়, আর তুমি একটা ওষুধের শিশি কোথায় রাখছো সেটা ভুলে যাচ্ছ। ও তাই নাকি মা? আচ্ছা পাড়াতে যে 36 জন বৌমা আছে, মানে যারা একেবারে 36 গুণ সম্পন্ন, কয়েকজনের নাম বলুন তো শুনি। ইয়ে মানে নাম আমি কি করে বলবো? আছে তো আছে। কোথাও নেই মা, আপনি যদি হাতে প্রদীপ নিয়েও খোঁজেন না তাও পাবেন না। তবে একজনকে আমি জানি যে সত্যি সত্যি 36 গুণ সম্পন্ন, সে হলো আপনার বাড়ির বড় বউ, যাকে ছাড়া আপনি একেবারে অচল। এই দেখুন না, আপনার সামান্য ওষুধের শিশি সেটাও তাকে দিয়েই আপনাকে নিতে হচ্ছে। শুভ সকাল থেকে রাত অবধি আপনার রুটিনটা চিন্তা করে দেখুন তো, দিদি না থাকলে আপনি কোন কাজটা ঠিক মতো করতে পারেন? নূপুরের কথা শুনে শ্রাবণী দেবী চিন্তায় পড়ে যান এবং ভেবে দেখেন নূপুর যে কথাগুলো বলছে সেগুলো 100% সত্যি। কয়েকদিন ধরে তিনি এই কথা নিয়েই চিন্তা ভাবনা করেন এবং তার ভুল বুঝতে পারেন। তারপর তিনি দুই বৌমাকে ডেকে নিজের ভুল স্বীকার করেন। এরপর থেকে তিনি আর কখনোই তার বৌমাদের ভুল ধরতেন না এবং তাদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করে ভালোবাসার সঙ্গে থাকতেন। প্রচন্ড শীত, চারিদিকে কুয়াশায় ভরে আছে, রাস্তায় লোকজনের চলাচল নেই। ঠান্ডায় কাঁপতে কাঁপতে গীতা এবং তার শাশুড়ি শহরের একটি আবর্জনা স্তূপ থেকে প্লাস্টিকের বোতল এবং ভাঙা প্লাস্টিকের টুকরো, কাঁচের শিশি, বোতল ইত্যাদি কুড়িয়ে একটি বস্তায় ভরছিল। এমন সময় গীতার 5 বছরের মেয়ে বুলটি সেখানে আসে এবং সে বলে, মা ঠাম্মা তাড়াতাড়ি চলো, বাবা আবার কেমন ভুলভাল বকছে, বাবা আমাকে চিনতেই পারছে না। আবার মনে হয় ছেলেটার ভুল বকা শুরু হয়েছে। বৌমা তুমি এক্ষুনি দৌড়ে যাও, মনে হয় আবার সবকিছু ভাঙচুর করবে। স্বপ্না দেবীর কথা শুনে গীতা ছুটে যায় এবং গিয়ে দেখে তুহিন সত্যি ভুলভাল বকছে আর সবকিছু টেনে টেনে ফেলে দিচ্ছে, যেটা দেখে গীতা কান্না শুরু করে দেয়। মা আপনি তাড়াতাড়ি আসুন, দেখুন আপনার ছেলে আবার প্রলাপ বকছে, হেকে সামলানো যাচ্ছে না, তাড়াতাড়ি দড়ি নিয়ে আসুন মা, এর হাত পা বাঁধতে হবে, না হলে আমাদের মাথার উপর থেকে তিরপলের ঘরটুকু আর বাঁচাতে পারবো না। এরপর স্বপ্না দেবী, গীতা ও বুলটি তারা 3 জন মিলে তুহিনকে দড়ি দিয়ে বেঁধে দেয় আর গীতা তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। এসব কিছু দেখে বুলটির খুব ভয় পেয়ে যায় এবং সে কাঁদতে কাঁদতে বলে, মা বাবা কেন এরকম করে? বাবা তো আগে এরকম করতো না, বাবা তো কত ভালো ছিল, বাবা আমার জন্য কত খেলনা আনতো, আমার সঙ্গে বাবা খেলা করতো, আমরা বাবার সঙ্গে ঘুরতে যেতাম, তাহলে কেন বাবা এরকম করছে? মা মা আমরা কি আর আগের মতো জীবন ফিরে পাবো না? ছোট বুলটির মুখে সব কথা শুনে স্বপ্না দেবী এবং গীতা দুজনেরই চোখে জল চলে আসে। আসলে বুলটি ঠিকই বলছিল, তাদের প্রথম থেকে এই দুরবস্থা ছিল না, আর নাইবা তারা এই দুর্দিনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে এসেছে। বেশ কয়েক মাস আগের কথা, তখন স্বপ্না দেবীর বাড়িতে সবকিছুই ঠিকঠাক ছিল। স্বপ্না দেবী তার একমাত্র ছেলে তুহিন, বৌমা গীতা এবং ছোট নাতনি বুলটিকে নিয়ে বেশ আনন্দের সঙ্গেই বসবাস করছিলেন। কিন্তু হঠাৎই তাদের জীবনে এই দুর্দিন নেমে আসে। আসলে তুহিন ছিল খুবই সরল এবং সৎ মনের মানুষ।
তুহিন যে কোনো কাজই খুব নিষ্ঠা ভরে করত, সেজন্য অফিসে তার খুব সুনাম ছিল। এমনই একদিন তুহিনের ম্যানেজার তুহিনকে বলে, তুহিন, আমি তোমার কাজে খুবই ইমপ্রেস হয়েছি। এবারে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দেব, আর তোমার প্রমোশনও করে দেব। আজকে আমি এটা সকলের সামনে ঘোষণা করব। ধন্যবাদ স্যার, আপনাদের সহযোগিতা না থাকলে আমি এই কাজটা কখনোই পারতাম না। ম্যানেজার তুহিনকে খুবই প্রাধান্য দিত, যেটা তুহিনের আর সব কলিগরা মোটেও ভালো চোখে দেখতো না। তুহিনের প্রতি তাদের হিংসা দিন দিন বাড়তেই থাকে। তারপর আর কি করার ছিল, যখন ম্যানেজার তুহিনের প্রমোশন এবং তাকে অফিসের সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বটা সকলের সামনে অ্যানাউন্স করে, তখন তুহিনের কলিগরা রাগে হিংসায় জ্বলতে থাকে। এরপর মনোজ নামের এক কলিগ রবিকে বলে, বুঝেছিস রবি, এই তুহিনের কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমরা কত পুরাতন এমপ্লয়ার, তারপরও বস কিনা তুহিনকে প্রাধান্য দিচ্ছে, তার উপরে কিনা প্রশংসাও। আজ এই প্রমোশনটা আমাদের হওয়ার কথা ছিল, আর কোথায় তুহিনকে প্রমোশন দিয়ে দিল, আর আমাদের কিনা 2 বছর হয়ে গেল, আমাদের কোনো প্রমোশনের সিনই নেই। মনোজ ভাই, তুমি একেবারে ঠিক বলেছো। এইভাবে আমাদের হাতে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমরা কিনা তুহিনের সিনিয়র ছিলাম, আর এখন আমাদেরকে তুহিনের অর্ডারে কাজ করতে হবে। এটা কিরকম কথা? মনোজ ভাই, তুমি একটা কিছু ব্যবস্থা করো। তুই চিন্তা করিস না রবি, তুহিনের মুখে এই আনন্দ বেশি দিন টিকে থাকবে না। আমি একটা এমন প্ল্যান করবো না, তুহিনকে ম্যানেজার সব ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তারপরে আর কি, ওরা আর রাত চলবে না। হা 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 হা। একদিন ম্যানেজার তুহিনকে অফিসের গুরুত্বপূর্ণ কাগজ এবং এক ব্রিফকেস টাকা দিয়ে একটি ক্লায়েন্টের সঙ্গে মিটিং এর নির্দেশ দেন। ব্যাস তখনই মনোজের মাথায় কুবুদ্ধি খেলে যায়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মনোজ তুহিনকে ফাঁসিয়ে দেয়। বেচারা সরল সাদাসিধে তুহিন, এসবের সে কিছুই জানতো না, কিন্তু কেই বা তখন তুহিনের কথা শোনে। ম্যানেজার তুহিনকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বার করে দেয়। তুহিন এই অপমানটা সহ্য করতে পারেনি, যার ফলে তার ব্রেনে একটা অ্যাটাক হয় এবং সে পাগলে পরিণত হয়ে যায়। দিনের পর দিন কোনো কাজকাম না করার ফলে তাদের ঋণ বাড়তেই থাকে, যার ফলে গ্রামের লোকেরা তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে যায় এবং পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে তাদের নামে নালিশ জানায়। তখন পঞ্চায়েত প্রধান এসে তাদেরকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। তখন স্বপ্নাদেবী বলেন, প্রধান বাবু, দয়া করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন না। আপনি তো সবই জানেন, আমার ছেলে মানসিক ভারসাম্য হারিয়েছে, ছোট একটা নাতনি, ছেলে বৌমা নাতনিদেরকে নিয়ে আমি এখন কোথায় যাব? দেখুন, আমার আর কিছু বলার নেই। গ্রামের লোকেরা আপনাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আছে। এখন আপনার ছেলেকে চুরির দায়িত্বে অফিস থেকে বের করে দিয়েছে, তার উপরে লোকের কাছে প্রচুর ধার দেনাতেও ডুবে আছে। বাবু, আমার ছেলে চোর নয়, ওকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। আর আমাদেরকে একটু সময় দিন, আমরা সকলের ঋণ মিটিয়ে দেব। দয়া করে আমাদেরকে ঘর ছাড়া করবেন না। দেখুন, এখন কথাবার্তা বলে আর কোনো লাভ নেই। গ্রামের মানুষরা আপনাদের প্রতি এতই ক্ষিপ্ত হয়ে আছে যে সকলেরই অভিযোগ আপনাদের ঘর থেকে বের করে দিতে, তাই আপনারা ঘর থেকে বেরিয়ে যান। প্রধানবাবুর কথা শেষ হতে না হতেই গ্রামের লোকেরা হইচই ফেলে দেয় এবং তাদেরকে সেই ঘর ছেড়ে চলে আসতে হয়। এরপর তারা কিছুটা পথ পায়ে হেঁটে এগিয়ে আসে। এমন সময় গীতা বলে, মা, এখন আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু এভাবে তো আমরা রাস্তায় রাস্তায় এই মানুষটাকে নিয়ে ঘুরে বেড়াতে পারি না। তার উপরে বুলটি, ও তো বাচ্চা, ওরও তো কষ্ট হচ্ছে। এত শীতে ওদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। কি জানি বৌমা, আমার মাথাতেও তো কিছু বুদ্ধি আসছে না। মানুষ এত নিষ্ঠুর কি করে হতে পারে? আমাদের সুখের পরিবারটাকে এক নিমেষে ভেঙে তছনছ করে দিল। আমাদের তো নিজের বলতে কেউ নেই এখানে, এখন আমরা কোথায় যাব? এরপর হঠাৎ গীতা একটা আবর্জনা স্তূপ দেখতে পায়। এরপর সে বলে, মা চলুন, থাকার জায়গা পেয়ে গিয়েছি। ওই দেখুন, ওখানে একটা আবর্জনা স্তূপ দেখতে পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই ওখানে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আসুন মা, চলো তুহিন। ইস মা, আমরা এই নোংরা জায়গায় থাকবো? কি গন্ধ বের হচ্ছে এখানে। না মা, আমি এখানে থাকবো না। মা বাড়ি চলো, আমি আমাদের বাড়িতেই থাকবো। চলো না মা, বাড়ি চলো না। না রে মা, ওটা আর আমাদের বাড়ি নেই। এখন থেকে এটাই আমাদের বাড়ি। আমরা যদি ওখানে ফিরে যাই, ওরা তোর বাবাকে আর আমাদেরকে মারধর করবে। তোর কি সেটা ভালো লাগবে বল? কটা দিন কষ্ট কর মা, দেখবি ঈশ্বর একটা না একটা উপায় ঠিক বের করে দেবেন। হ্যাঁ বুলটি দিদি ভাই, সারা জীবন মানুষের কষ্টের দিন থাকে না, মানুষের দিন পাল্টায়। এরপর তারা সেই আবর্জনা স্তূপের দিকে এগিয়ে যায়
এরপর গীতা একটা বড় পাইপ দেখতে পায়। তখন মা পেয়ে গেছি, আমাদের মাথা গোজার ঠাঁই আমরা পেয়ে গেছি। ওই দেখুন একটা বড় পাইপ, আমরা এখানে 4 জনে ভালোভাবেই থাকতে পেরে যাব। কিন্তু বৌমা, এটা তো খুব নোংরা, এখানে কি করে এই বাচ্চা আর আমার মাথা খারাপ ছেলেটাকে নিয়ে থাকবো বলো তো? আর যা ঠান্ডা পড়েছে, এতে তো আমরা দিন দাহাড়ে মারা যাব। মা, সর্বহারা মানুষদের এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। এই পাইপটাকে আমি ভালো করে পরিষ্কার করে দেব আর আমাদের থাকার উপযোগী করে তুলবো। আর আমি আবর্জনা থেকে কাগজ কুড়িয়ে আগুন জ্বালিয়ে দেব। এতে করে একটু কষ্ট কম হলেও হতে পারে। আপনি আপনার ছেলে আর বুলটিকে একটু সামলান, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। এরপর গীতা সব পাইপটাকে ভালোভাবে পরিষ্কার করতে থাকে এবং আশপাশটা ভালো করে পরিষ্কার করে নেয়। তারপর তারা সেখানে ভালোভাবে দিন কাটাতে থাকে। গীতা সেই আবর্জনা থেকে প্লাস্টিক, কাঁচ, লোহা, অ্যালুমিনিয়াম এসব কুড়িয়ে ভাঙাড়ের দোকানে বিক্রি করে আসতো এবং তা থেকে যা টাকা পেত তা দিয়ে তাদের সংসার এবং তুহিনের ওষুধ কিনতো। কিন্তু এভাবে তাদের খুব কষ্টের সঙ্গেই দিন কাটতো। তবুও তারা কোনো রকম ভাবেই দিন কাটাচ্ছিল। কিন্তু এটাও তাদের ভাগ্যে সইল না। বলে না, সময় খারাপ থাকলে ব্যাঙেও লাথি মারে, তাই হয়েছিল স্বপ্না দেবীর পরিবারের অবস্থা। কয়েকদিন যেতে না যেতেই মিউনিসিপ্যালিটি থেকে লোক আসে এবং বলে, এই যে আপনারা আমাদের এখানে কি করছেন? যান যান, এখান থেকে বেরিয়ে যান। এটা কোনো মানুষের বাস করার জায়গা না। এইসব জায়গায় মানুষের বাস করা খুবই রিস্কি। তার উপরে আপনারা এখানে আবার আগুন জ্বালিয়েছেন। এই আগুন যদি একবার আবর্জনা স্তূপে লেগে যায় তাহলে আর দেখতে নেই, মহা মুশকিল হয়ে যাবে। আমাদের উপরে দয়া করবেন, আমরা খুব অসহায় মানুষ, আমাদের কাছ থেকে থাকার জায়গাটুকু কেড়ে নেবেন না দয়া করে। আমরা এখানে থেকে কারোর কোনো অসুবিধা করব না, দয়া করুন আমাদের উপরে। নো নেভার, এটা কখনোই সম্ভব না। সরকার থেকে এখানে কড়া নির্দেশ দিয়েছি, এখানে যেন কোনো লোক না বাস করে। যান যান, এক্ষুনি আপনারা এখান থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু পুলিশ থেকে আমরা কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব। সরকারি দপ্তরের লোকের কথা শুনে গীতা তার পরিবারের লোকেদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আবার তারা দুঃখী মনে রাস্তার উপর দিয়ে হাঁটা শুরু করে। অনেকটা পথ অতিক্রম করার পর তারা একটি ফাঁকা জায়গা দেখতে পায় এবং তার কিছুটা দূরে আবর্জনা ফেলার জায়গা ছিল। এখন তারা সেই আবর্জনার কাছে থাকতো না, তাই তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবার ভয় ছিল না। তখন মা, আজ থেকে আমরা সকলে এখানেই থাকবো, আমরা এখানে একটা বাড়ি বানিয়ে তুলবো। আশা করছি এখান থেকে আমাদেরকে কেউ তাড়িয়ে দিতে পারবে না। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো। এরপর তারা সেই আবর্জনা থেকে ছেঁড়া খোড়া পলিথিন জোগাড় করে এবং সেই ফাঁকা জায়গায় একটা ঘর বানিয়ে ফেলে। আর আবর্জনা থেকে প্লাস্টিক, কাঁচ, লোহা, অ্যালুমিনিয়াম কুড়িয়ে আবার ভাঙ্গারের দোকানে বিক্রি করা শুরু করেছিল। এভাবেই তাদের দিন কাটছিল। আর সেদিন স্বপ্না দেবী গীতা সেই আবর্জনা থেকে ভাঙাচোরা জিনিস কুড়াচ্ছিল বিক্রি করার জন্য। ঠিক তখনই বুলটি এসে তার বাবার শরীর অসুস্থতার কথা জানায়, যার ফলে তারা তড়িঘড়ি করে বাড়ি চলে যায়। এভাবেই তাদের অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন কাটতে থাকে। এমনই একদিন স্বপ্না দেবী আর গীতা নিজের কাজে ব্যস্ত ছিল, আর বুলটি সেই আবর্জনা থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে কুড়িয়ে খেলনা কুটির ঘর বানাচ্ছিল, যেটা দেখে গীতা খুবই আশ্চর্য হয়ে যায় এবং তার মাথায় একটা বুদ্ধি খেলে। আচ্ছা, বুলটি তো কেমন বোতল দিয়ে বাড়ি তৈরি করছে, আর ওটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আমরা যদি আমাদের জন্য ওরকম একটা বাড়ি তৈরি করতে পারি, প্লাস্টিক বোতলের ঘর তৈরি করি, তাহলে তো বেশ ভালোই হবে, আর এই শীতের হাত থেকে রক্ষাও পাওয়া যাবে। এরপর গীতা তার পরিকল্পনার কথা তার শাশুড়ি মাকে জানায়, যেটা শুনে তিনিও সম্মতি দেন। এরপর আবর্জনা থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে কয়েকদিন পরিশ্রম করার পর গীতা এবং স্বপ্না দেবী প্লাস্টিক বোতলের একটি সুন্দর বাড়ি বানিয়ে ফেলেন। বোতলের বাড়িটা দেখতে অসাধারণ ছিল। এরপর গীতা তার বুদ্ধি খাটিয়ে আবর্জনা থেকে ভাঙাচোরা জিনিসপত্র কুড়িয়ে সেগুলোতে কারুকার্য করে এবং সুন্দর সুন্দর হাতের জিনিস তৈরি করতে থাকে। যেমন প্লাস্টিক বোতল দিয়ে খেলনা, নিত্য নতুন সরঞ্জাম ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করতে থাকে। এভাবেই আস্তে আস্তে তার হাতের তৈরি জিনিস বাজারে খুবই প্রসিদ্ধ হয়ে যায় এবং তার বেশ সুনামও হয়ে যায়। তার পাশাপাশি তাদের প্লাস্টিকের বোতলের বাড়ি দেখতে জায়গা জায়গা থেকে লোক আসতে থাকে এবং লোকেরা সেই প্লাস্টিকের বোতলের বাড়ির ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এরপর একটা আবর্জনা মুক্তি নামক সংস্থা থেকে কয়েকজন লোক আসে। হ্যালো ম্যাম, আপনার নাম কি গীতা? হ্যাঁ ম্যাডাম, আমার নাম গীতা, বলুন কি বলবেন। আমরা একটা সংস্থা থেকে এসেছি, আমাদের সংস্থার নাম আবর্জনা মুক্তি সংস্থা। আমরা আপনার কাজের কথা এবং আপনার প্লাস্টিক বোতল দিয়ে বাড়ি বানানোর কথা অনেক শুনেছি, তাই আজ আপনার কাছে আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব?
ঠিক বুঝলাম না, কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে যদি বলতেন তাহলে খুবই ভালো হতো। আসলে ম্যাডাম, আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা একটা আবর্জনা মুক্ত পরিবেশ তৈরি করব। সেটার জন্য আপনার সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। আপনি যেভাবে ভাঙাচোরা জিনিসপত্রগুলোকে কারুকার্য করে নতুন রূপ দেন, সেটাতে আমরা খুবই প্রভাবিত হয়েছি। আর আমরা চাই আপনি আমাদের সঙ্গে কাজ করুন, আর আপনি সকলকে এই ধরনের প্রকল্প শেখাবেন। তার জন্য আপনাকে আমরা মোটা অঙ্কের বেতনও দেব। সংস্থার মেয়েটির কথা শুনে তারা সকলেই খুবই আনন্দিত হয়ে যায়। এরপর গীতা তাদের সঙ্গে কাজ করতে সহমত জানায় এবং তাদের সংস্থাতে গীতা নিযুক্ত হয়। এরপর গীতার কাজের প্রশংসা দেশ বিদেশে ছড়িয়ে যায়। এভাবেই দেখতে দেখতে গীতা খুবই পপুলার হয়ে যায়। আর এখন গীতার সংসারে কোনো অভাব বলে জিনিস ছিল না। কিন্তু তবুও তারা তাদের জন্য কোনো ইট কাঠ পাথরের বাড়ি বানায়নি। তারা প্লাস্টিকের বোতলে তৈরি ঘরেতেই জীবন কাটাতে থাকে এবং দিন দিন সেই প্লাস্টিকের বোতলের বাড়িটাকে আরো উন্নত করে তোলে। এখন তুহিনের চিকিৎসা করার পর তুহিনও অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল এবং সে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয় এবং সে প্রমাণ করে যে সেদিন সে সত্যিই নিরপরাধ ছিল এবং আসল অপরাধীদের শাস্তি দেয়।